মেঝেতে একটা ডায়েরি আর অনেকগুলো ছবি পড়ে আছে। পাশে একটা গ্লু আর কিছু রঙিন কলম। বারান্দায় দাঁড়িয়ে কানে হেডফোন গুঁজে এক হাতে একটা ছবি আকাশের দিকে তাক করে অন্য হাতে একটা ফোন নিয়ে ছবি তুলছে উপমা। ছবি তোলার পর ছবিটি ভালোভাবে দেখে বিড়বিড় করে বলল, ওফো, আমার স্টারকে তো এই ছবিতে ঝাপসা দেখাচ্ছে। এই ফোনটাও না দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, ভালোভাবে ফোকাসই হয় না। বাবাকে বলবো নতুন ফোন কিনে দিতে। পরক্ষণে সে ইনস্টাগ্রামে ঢুকে আবার ইনবক্সে ঠু মেরে এলো। দেখলো মেসেজটা এখনো দেখা হয়নি। ফোনটা একপাশে ফেলে উপমা চেঁচিয়ে বলল, 1 মাস ধরে মেসেজ দিচ্ছি, কিন্তু তার তো আমার জন্য সময়ই নেই। এসব ভাবতে ভাবতে উপমা চিরবির করে উঠল। পাশ থেকে উপমার মা মিসেস জুলেখা চেঁচিয়ে বললেন, সারাদিনেও কি তোর ন্যাকা কান্না যায় না? তারপর জুলেখা মিনমিনিয়ে বলতে লাগলেন, পড়াশোনা বাদ দিয়ে মাথা ছাড়া ছেলে একটা ছবি কেটে কেটে ডায়েরিতে লাগানো ছাড়া মেয়েটার আর কাজ নেই। উপমা রুম থেকে বেরিয়ে বলল, মা, আমি তোমার কথা শুনে ফেলেছি। জুলেখা দাঁত কিরমিরিয়ে বললেন, শুনে আমাকে উদ্ধার করেছিস। পরীক্ষা খারাপ হলে দেখিস ডায়েরিটা আমি পুড়িয়ে ফেলবো। উপমা বলল, মা, তুমি আমার স্টারের ছবি পুড়িয়ে ফেলতে পারো, কিন্তু আমার মন থেকে তার ছবি কখনো পোড়াতে পারবে না, কারণ ও আমার মনেই নিজের ছবি এঁকে ফেলেছে। মিসেস জুলেখা চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। তখনই উপমার বড় ভাই আদিল রুম থেকে বেরিয়ে বলল, মা, আমার মানিব্যাগ থেকে 200 টাকা উধাও হয়ে গেছে। মিসেস জুলেখা ছেলের দিকে তাকিয়ে আরেকবার উপমার দিকে তাকালেন, তারপর নিজের কাজে মনোযোগ দিলেন। মায়ের চোখ অনুসরণ করে আদিল বোনের দিকে তাকালো। উপমা ভাইয়ের কথা শুনে পা টিপে টিপে সরে আসতেই আদিল তার সামনে এসে দাঁড়ালো। উপমা ঠোঁট ফুলিয়ে বলল, ভাইয়া, তুমি না আমার লক্ষ্মী ভাইয়া। তারপর ফিসফিসিয়ে বলল, আমাকে বকা দিলে কিন্তু আমি মাকে তোমার রোদি বাবুর কথা বলে দেব। আদিল কিছু বলতে গিয়েও থেমে গেল। উপমা বুকে হাত গুজে জোরে জোরে বলল, ভাইয়া, আমিই নিয়েছিলাম। আমার স্টারের ছবিগুলো ফোন থেকে প্রিন্ট করে বের করিয়েছি। রঙিন ছবি বের করতে তো অনেক টাকা লাগে, জানো না? আদিল রাগী কণ্ঠে বলল, আমার টাকা খরচ করে তুই কোথাকার গায়কের ছবি প্রিন্ট করছিস, তাও যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। সে কোথাকার গায়ক না, ও আমার স্টার। আর শোনো, ও অনেক ভদ্র, তাই নিজের ছবি দেয় না। ওকে ভালোবাসার জন্য আমার ওকে দেখার প্রয়োজন নেই। ওর গিটার, ওর পরনের শার্ট, ওর চুলগুলোই আমার জন্য যথেষ্ট। আর ওর কণ্ঠ, উফ, আমি তো ভাবতে গেলে পাগল হয়ে যাব। মিসেস জুলেখা মেয়ের কথা শুনে আদিলের দিকে তাকিয়ে বললেন, সেই বয়সে আমরাও স্টারদের প্রেমে পড়েছি, ক্রিকেটারদের পোস্টার লাগিয়েছিলাম, কিন্তু তোর বোন তো ডায়েরি ভর্তি ছবি লাগিয়েছে একটা মাথা ছাড়া ছেলে। উপমা বিরক্ত হয়ে বলল, মা, ওকে মাথা ছাড়া ছেলে বলবে না। ও শুধু মুখটাই দেখায় না, ওর তো মাথা আছে। হ্যাঁ, মুখখানা হয়তো প্যাঁচার মতো, তাই দেখাতে লজ্জা পায়। উপমা কিছুক্ষণ চুপ করে থেকে হনহনিয়ে নিজের রুমে চলে গেল। আদিল দীর্ঘশ্বাস ফেলে মায়ের সামনে এসে হাত এগিয়ে দিল। মিসেস জুলেখা ভ্রুকুচকে বললেন, হাত এগিয়ে দিচ্ছিস কেন? মার খেতে চাস? আদিল বলল, মা, তোমার মেয়ে আমার মানিব্যাগ খালি করেছে, এখন আমাকে টাকা দাও। আমি এখন আগ্রাবাদ যাব, আমার কাছে গাড়ি ভাড়া নেই। তোর বাইক কোথায়? তেল শেষ হয়ে গেছে। মিসেস জুলেখা বললেন, রুমে ব্যাগ আছে, ওখান থেকে নিবি। 200 টাকাই নিবি, কিন্তু এর বেশি না। তোর বাবা আমাকে এ মাসের খরচ চালানোর জন্য টাকাটা দিয়েছে। করিম সিদ্দিক আর জুলেখা হোসেনের বড় ছেলে আদিল সিদ্দিক আর তাদের ছোট মেয়ে উপমা করিম, এইটাই তাদের 4 জনের ছোট্ট সংসার। করিম সিদ্দিক প্রবাসী, তিনি দুবাই থাকেন। মাঝে মাঝে দেশে আসেন। দেশে এলে বউ বাচ্চা নিয়ে বাইরে ঘুরতে যান। বিভিন্ন দেশে ভ্রমণ করা করিম সিদ্দিকের শখ। তার এই শখ আদিলও পেয়েছে, কিন্তু উপমা মায়ের মতো ঘরখুনো স্বভাবের। তাদের দুজনকে এক প্রকার টেনে ঘর থেকে বের করতে হয়। এদিকে ক্লাস শেষে কলেজের বাগানে চুপচাপ বসে রইল মাউসিয়াত। ইভান দূর থেকে তাকে দেখে তার পাশে এসে বসল। মাউসিয়াত ইভানের দিকে এক নজর তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়াতেই ইভান বলল, এমন এসব ইচ্ছে করে করছে। মাউসিয়াত কোনো উত্তর দিল না। ইভান আবার বলল,
সবার মধ্যে কম বেশি জেদ থাকে। ইমন এখন যা করছে তার জেদের বশে। তোমার মধ্যেও এই জেদ ছিল, এখনও হয়তো আছে, কিন্তু আমাদের সামনে দেখাচ্ছ না। আর আগের চেয়ে তুমি অনেক পরিবর্তন হয়েছ। মাউসিয়াত বলল, পরিবর্তন হওয়ারই ছিল। এই জেদের বসে আজ পর্যন্ত আমার কোনো বন্ধু হলো না। শতাব্দী কত মিশুক একটা মেয়ে। তোমরা ওকে কত কথা বলো, তবুও কিচ্ছু মনে করে না। আর আমি সব কিছুতে মন খারাপ করে বসে থাকি। আমি কারোর সাথে মিশতে জানি না। সায়ন্তনীও তো চুপচাপ থাকে, তবুও ওর কত বন্ধু। তুর্য, তাহমিদ, আহনাফ, ওরা আমাকে পছন্দই করে না। শুধু আরাফই আমাকে কিছুটা বোঝে। আমি বুঝি না তোমাকে? অনেকদিন তো আমাদের কথাই হয়নি। তুমি তো আমার কাছ থেকে দূরত্ব রাখছো। কারণ আমি চাই না ইমনের সাথে আমার আর ঝামেলা হোক। ইমন যা ভাবছে সেটা একদমই সত্য না। আমি সবসময় তোমাকে বন্ধুর চোখে দেখেছি, কিন্তু ইমন এই সম্পর্ককে অন্যদিকে নিয়ে যাচ্ছে। ইমন তোমাকে ভালোবাসে, এটা আমি জানি। ও ভাবছে এসব জানার পরও আমি তোমার সাথে ঘনিষ্ঠ হতে চাইছি। ও এখনো ভাবছে আমরা একজন আরেকজনকে পছন্দ করি, আর আপাতত ওর জন্য আমরা দূরত্ব রাখছি। মাউসা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেন যেন মনে হচ্ছে ইমনকে বোঝানো সম্ভব হবে না। ওকে বোঝানো সম্ভব যদি ও আমাদের মুখোমুখি হতো। ও তো আমার সাথে ঠিক মতো কথাই বলে না। এখন একটাই উপায় আছে। কি উপায়? আগে আমার প্রশ্নের উত্তরটা দাও। কি প্রশ্ন? তুমি কি এখন ইমনকে পছন্দ করো? তোমার কি আমাকে নিয়ে এখনো দুর্বলতা আছে? দেখো মাউসিয়াত, কিছু মনে করো না, এটা আমার জানা দরকার। তারপরে এই উপায়টা বাস্তবায়ন হবে। ইভান, তুমি আমার জেদ ছিলে। এটা ভালোবাসা ছিল না। তোমাকে আগেই বলেছি, আমি ভাবতাম ভালোবাসা বরাবরিতেই সম্ভব। তুমিও টপার ছিলে, আমিও টপার ছিলাম। ভাবতাম আমাদের ভালোই মানাবে। কিন্তু ভালোবাসা এসব দিকে হয় না। ভালোবাসা তো আত্মার সম্পর্ক, এটা মুগ্ধতার সম্পর্ক। আর আমি ইমনের প্রতি মুগ্ধ হয়েছি। ওর প্রতি ভালো লাগা আমার কোনো কারণ ছাড়াই চলে এসেছে। তাই আমার মনে হয় ভালোবাসতে কোনো কারণ লাগে না, কোনো গুণ লাগে না। ভালোবাসা এমনিতেই হয়ে যায়, হুট করেই হয়ে যায়। আমি নিজেও জানি না কবে থেকে আমি ইমনকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু যেদিন থেকে আমার ওকে বারবার দেখার ইচ্ছে জাগলো, ওর সাথে কথা বলার জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, রাত দিন শুধু ওকে নিয়ে ভাবতাম, তখন বুঝতে পেরেছি আমি অভিমানী ছেলেটাকে ভালোবেসে ফেলেছি। ইভান মনে মনে হাসলো। সে জানে ইমন মাউসাদকে এখনো ভালোবাসে। ইমনের ভালো থাকা মাউসাদকে ঘিরে। ইভান এখন তাদের এক করেই ছাড়বে। হয়তো সায়ন্তনী কষ্ট পাবে, কিন্তু এই মুহূর্তে দুটো মানুষের ভালো থাকা একজনের ভালো থাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে এটা শুধু মাউসাদ আর ইমনের জন্য নয়। সে চায় ইমন আর তার সম্পর্ক যাতে ঠিক হয়ে যায়। শুধু কিছু ভুলের জন্য কি সে নিজের ভাইকে হারিয়ে ফেলবে? অরুণিকা আজ স্কুলে যায়নি। সকাল থেকে নিজের ঘরে বসে আছে। তুর্য ঘরে বসে গানের ভিডিও শুট করছে। আহনাফ আর তাহমিদ তাকে সাহায্য করছে। হঠাৎ তুর্য বলে উঠল, টুইঙ্কেল কোথায়? আহনাফ বলল, দাঁড়া আমি দেখে আসি। সে ঘরের বাইরে এসে দেখলো অরুণিকার ঘরের দরজা আটকানো। আহনাফ দরজায় 2-3 বার টোকা দেওয়ার পরও অরুণিকা দরজা খুলছে না। তাই সে ঘরে ঢুকে পড়ল। দরজা খুলে অরুণিকাকে দেখে আহনাফ চমকে উঠল। অবাক হয়ে বলল, কি করছো তুমি? অরুণিকা আহনাফের দিকে তাকিয়ে চুপ করে রইল। আহনাফ আবার বলল, এগুলো কি? তোমাকে দেখতে এমন দেখাচ্ছে কেন? আহনাফের কণ্ঠ শুনে তুর্য আর তাহমিদ এসে দেখলো পুরো ঘরে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। অরুণিকা 2-3টা জামা একসাথে পেঁচিয়ে রেখেছে, ঠোঁটের আশেপাশে লিপস্টিক লাগানো। তাহমিদ কাপড়গুলো মেঝে থেকে তুলে অরুণিকার সামনে বসে বলল, এগুলো কি করেছো? অরুণিকা মুখ নামিয়ে বলল, বউ সেজেছি। অরুণিকার কথা শুনে আহনাফ আর তুর্য অবাক হলো। পরক্ষণে তুর্য বলল, কার বউ সেজেছ? অরুণিকা কোনো উত্তর দিল না। সে তুর্যের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তাহমিদ বলল, যাও ওয়াশরুমে যাও, মুখ ধুয়ে আসো। অরুণিকা পেঁচানো জামা কাপড়গুলো খুলে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এলো। তার মুখে এখনো লিপস্টিকের দাগ রয়ে গেছে, কাজল চোখের নিচে লেপ্টে রয়েছে। তাহমিদ তাকে আবার ওয়াশরুমে নিয়ে গেল। তারপর নিজ হাতে তার মুখ ধুয়ে দিল। যাওয়ার আগে তুর্য আর আহনাফকে রুমটা পরিষ্কার করে ফেলার জন্য বলল। এদিকে সন্ধ্যায় অরুণিকা মন খারাপ করে বসে আছে। আহনাফ তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে তার পাশে এসে বসলো। জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ কেন? অরুণিকা মলিন মুখে বলল, জানো আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হবে, সবাই শাড়ি পরবে, বউ সাজবে, নাচবে, ছড়া বলবে। টিচার বলেছে ওদেরকে প্রাইজ দেবে।
কিন্তু আমার কাছে তো শাড়ি নেই, আমি শাড়ি পরতেও পারি না, ভালো করে নাচতেও পারি না। আমার বান্ধবীরা কত সুন্দর করে নাচতে পারে, একদম সতু আপুর মতো করে। আমি তো ছড়াও বলতে পারবো না। ছড়া কেন বলতে পারবে না? আমি যে ছড়াগুলো জানি সেগুলো বাকিরা বলবে, একই ছড়া দুজন ছাড়া বলতে পারবে না। আচ্ছা, আমি তোমার জন্য একটা ছড়া খুঁজে আনবো, তুমি মন খারাপ করো না। কিন্তু আমি ছড়া বলবো না, আমি শাড়ি পরবো। আমার কাছে একটাও শাড়ি নেই। বাচ্চাদের তো শাড়ি থাকে না, তুমি বড় হলে তারপর শাড়ি পরবে, ঠিক আছে? না, আমি শাড়ি পরবোই পরবো। ইভান ঘরে ঢুকে অরুণিকার চেঁচামেচি শুনে বলল, ও চিৎকার করছে কেন? আহনাফ পুরো ব্যাপারটা বলতে ইভান বলল, এসব ঢং করতে হবে না, নাচই তো পারো না, আবার শাড়িও পরবে। অরুণিকা ইভানের উপর কথা বলার সাহস পায় না। ইভানের ধমকটায় কান জ্বালিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর, তাই সে উঠে চলে গেল। পরের দিন আহনাফ শতাব্দীকে ফোন করে বাসায় আসার জন্য বলল। এরপর অরুণিকার জন্য দোকান থেকে একটা শাড়ি কিনে আনলো। বাসায় এসে অরুণিকাকে শাড়ি দিতে যাবে, তখন দেখলো অরুণিকা আগে থেকে একটা শাড়ি হাতে নিয়ে বসে আছে। তুর্য আহনাফের কাছে এসে বলল, টুইঙ্কেলের জন্য একটা শাড়ি কিনে এনেছি, দেখ কেমন হয়েছে। আহনাফের হাতের প্যাকেটটা দেখে ইমন বলল, তোর হাতে কি? আহনাফ নিজেকে স্বাভাবিক করে বলল, আমিও কিনে এনেছিলাম, থাক, ফেরত দিয়ে দেব। ইভান ভ্রুকুচকে বলল, ফেরত দিতে হচ্ছে কেন? একজনের দুটো শাড়ি থাকতেই পারে। তুর্য আহনাফের দিকে ভ্রুকুচকে তাকাতে বেল বেজে উঠল। আরাফ দরজা খুলে দেখল শতাব্দী এসেছে। শতাব্দীকে দেখে অরুণিকা দৌড়ে তার কাছে গেল। আহনাফ বলল, আমি ওকে আসতে বলেছিলাম। তুর্য জিজ্ঞেস করলো, তুই হঠাৎ শতাব্দীকে কেন আসতে বললি? আহনাফ বলল, ওরকে নাচ শেখানোর জন্য। কথাটি শুনে অরুণিকা খুশি হয়ে বলল, ওয়াও, আমি নাচ শিখবো। অরুণিকা শতাব্দীকে টেনে টেনে নিজের ঘরে নিয়ে গেল। শতাব্দী আশেপাশে তাকিয়ে বলল, মিষ্টি মশাইকে দেখছি না। ইমন বলল, ও তো এখনো বাসায় ফেরেনি, কিন্তু ওর তো আরো আগেই চলে আসার কথা ছিল। ইভান তাহমিদের ফোনে কল দিয়ে দেখলো ফোন বন্ধ। আরাফ বলল, রেস্টুরেন্টে কল দিয়ে দেখ। ইভান সেখানে কল দিল। ওপাশ থেকে রেস্টুরেন্টের ম্যানেজার ফোন উঠিয়ে বলল, কে বলছেন? আমি ইভান বলছি, তাহমিদ কি এখনো বের হয়নি? ওপাশ থেকে কিছু হয়তো বলা হলো, যার শুনে ইভানের মুখটা জমে গেল। ইভানকে এর আগে কেউ এভাবে দেখেনি। তার বিচলিত চেহারা দেখে সবাই ভীত চোখে তার দিকে তাকিয়ে রইল। শতাব্দী বলল, কি হলো ইভান? এবার ফোন কেটে দিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, আমাদের এখনই হসপিটালে যেতে হবে, তাহমিদের অবস্থা ভালো না, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে।